আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। বেড়েই চলছে নারী ও শিশু নির্যাতনের ঘটনা। ভুক্তভোগীদের অনেকেই এসব নিয়ে থানায় অভিযোগ জানাতেও যান না। তবুও বছরের প্রথম 5 মাসে ৯,১০০ নারী ও শিশু নির্যাতনের মামলা হয়েছে। পারিবারিক নির্যাতনের শিকার হয়ে অনেক নারী বিবাহ বিচ্ছেদও যাচ্ছেন। নারী ও শিশু নির্যাতন রোধ এবং বিবাহ বিচ্ছেদ কমাতে আইনের সংস্কার প্রয়োজন বলে জানান বিশেষজ্ঞরা। বিবাহ বিচ্ছেদ নিয়ে সাদিয়া কানিজের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। স্বামীর অত্যাচার সত্ত্বেও রাজধানীর শেওড়াপাড়ার বাসিন্দা 4 সন্তানের জননী সৈয়দা ফাহমিদা তাহসিন কেয়া সংগ্রাম করে সংসার চালিয়ে যাচ্ছিলেন। হঠাৎ বুধবার রাতে তার জীবনে নেমে আসে অপ্রত্যাশিত মৃত্যু। তাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ ওঠে স্বামী সিফাতের বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক ঘাতক স্বামী। সারা দেশে এমন অসংখ্য ঘটনা প্রায়ই ঘটছে। স্বামীর অত্যাচার নির্যাতন সত্ত্বেও সন্তানদের ভবিষ্যতের চিন্তা অথবা পরিবার ও সমাজের চাপে অনেকেই মানিয়ে নিচ্ছেন। লজ্জা কিংবা ভয়ে ভুক্তভোগীরা এসব নিয়ে থানায় অভিযোগ জানাতেও চান না। তবুও দেশে বিচ্ছেদ হচ্ছে উদ্বেগজনক হারে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, শুধু শারীরিক নির্যাতনের কারণে 30% বেশি বিবাহ বিচ্ছেদ হয়। পুলিশের তথ্যমতে এবছর গড়ে প্রতি মাসে 1,800-র বেশি নারী ও শিশু নির্যাতনের মামলা হয়েছে। দিনে হচ্ছে 60টি। এবছর জানুয়ারি থেকে মে পর্যন্ত 9,000-এর বেশি নির্যাতনের মামলা হয়েছে। পুলিশ বলছে, নির্যাতনের প্রাথমিক পর্যায়ে অভিযোগ পেলে তাদের ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকে। তবে তালাকের মতো পরিস্থিতি গড়ালে অভিযোগ যায় পারিবারিক আদালতে। বিশেষ করে আমাদের ডিএমপির বিশেষায়িত উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডেস্ক রয়েছে, সেখানে কিন্তু মামলাগুলো খুব গুরুত্ব দিয়ে তদন্ত করা হয় এবং যে কোনো সহায়তার জন্য 999 বলেন, নিকটস্থ পুলিশ স্টেশনে যদি তারা যোগাযোগ করেন, আমরা প্রয়োজনীয় আইনি সহায়তা এবং পরামর্শ দিয়ে থাকি। বিবাহ তালাক নিবন্ধন আইনের অপব্যবহার ঠেকাতে আইনটি সংস্কারের তাগিদ দেন এই আইনজীবী। এই আইনগুলো সংস্কার করতে হবে। অপব্যবহার করছে, সঠিক ব্যবহার হচ্ছে না। তো সঠিক ব্যবহার করবার জন্য আপনাকে সেই ধরনের আইন তৈরি করতে হবে এবং আইনের প্রয়োগটাও সেভাবে করতে হবে। নারী ও শিশু নির্যাতন রোধ এবং বিবাহ বিচ্ছেদ নিয়ন্ত্রণ করতে মানবিক মূল্যবোধ, সহনশীলতা ও সুশিক্ষা নিশ্চিতের উপর জোর দেন বিশেষজ্ঞরা। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। রাজধানীর বনানীতে ফ্রেন্ডস কমিউনিটি ক্লাবে অভিযান চালিয়ে 31 বোতল মদ এবং 52 বোতল বিয়ার জব্দ করেছে পুলিশ। তবে এই ঘটনায় কাউকেই গ্রেপ্তার করা হয়নি। বনানী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাসেল সরওয়ার জানান, সহকারী পুলিশ কমিশনারের নেতৃত্বে শুক্রবার সন্ধ্যায় অভিযানে গেলে ক্লাবটিতে কাউকে পাওয়া যায়নি। পরে সিকিউরিটি গার্ডের মাধ্যমে তালা খুলে ভেতরে ঢুকে এসব অবৈধ মদ এবং বিয়ার জব্দ করা হয়। এই ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি। বোতল হলো মদ আমরা জব্দ করি, আর বিভিন্ন প্রকারের 52টি বিয়ার আমরা জব্দ করি। এই কোনো আসামি গ্রেপ্তার করা সম্ভব হয় নাই। আর আমরা এখন আমাদের সাব ইন্সপেক্টর সিদ্দিক নিজে বাদী হয়ে একটা মামলা আমরা প্রক্রিয়াধীন আছি। চট্টগ্রাম থেকে পাইপলাইনের মাধ্যমে ঢাকায় জ্বালানি তেল সরবরাহ শুরু হচ্ছে আজ সকাল 10:30টার দিকে। চট্টগ্রামের গুপ্তখালে পদ্মা অয়েল কোম্পানির ডেসপাস টার্মিনালে এর উদ্বোধন করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান। এর মধ্য দিয়ে দেশের জ্বালানি পরিবহন খাতে নতুন যুগের সূচনা হচ্ছে। আগে নৌপথে ঢাকায় তেল পৌঁছাতে সময় লাগত 48 ঘন্টা, এখন পাইপলাইনে লাগবে মাত্র 12 ঘন্টা। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির অর্থায়নে 3,653 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পটির কাজ 2018 সালে শুরু হয়ে শেষ হয় 2022 সালে। জ্বালানি তেলের অপচয় ও চুরি রোধের পাশাপাশি এই পাইপলাইন স্থাপনের ফলে বছরে সরকারের প্রায় 250 কোটি টাকা সাশ্রয় হবে। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ।
সাইফুল, পাইপলাইনের মাধ্যমে ঢাকায় যে জ্বালানি তেল সরবরাহ প্রকল্পটির শুরু হচ্ছে সেই বিষয়ে বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। যেমনটি বলেছেন, কিছুক্ষণ চট্টগ্রাম থেকে ঢাকা পাইপলাইনের মাধ্যমে যে জ্বালানি সরবরাহ হবে সেটি কিন্তু তিনি উদ্বোধন করবেন। ইতিমধ্যে তিনি কিন্তু এসে পৌঁছেছেন এবং এখানে কিন্তু যেই আনুষ্ঠানিকতাগুলো ছিল সেগুলো কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু আসলে শুরু হবে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে জায়গাটিতে তিনি আসলে উদ্বোধন করবেন সেই জায়গাটি ইতিমধ্যে কিন্তু আসলে সংরক্ষণ করা হয়েছে। আমি একটু বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে বাণিজ্য নগরী চট্টগ্রাম থেকে প্রথমবারের মতো পাইপলাইনের মাধ্যমে কিন্তু ঢাকায় শুরু হয়েছে। এতে প্রায় 250 মাত্র 12 ঘন্টায় 50 লাখ লিটার তেল সরবরাহ করা হবে। ঢাকা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন প্রায় 3650 কোটি টাকার অর্থায়নে এই প্রকল্পের কাজ শেষ করেছেন এবং আজকে কিন্তু এটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এবং এই প্রকল্পের পাইপলাইনের মাধ্যমে তেল যাওয়ার কারণে আসলে সরকারের অন্তত 250 কোটি টাকা বছরে সাশ্রয় হবেন বলে জানিয়েছেন এখানকার যারা কর্মকর্তা আছে তারা। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এটি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যাবেন 16 ইঞ্চি ব্যাসার্ধের 242 কিলোমিটার এবং সিদ্ধিরগঞ্জ থেকে ফতুল্লা কিলোমিটার পাইপ ইতিমধ্যে বসানো হয়েছে। এর মধ্যে দিয়ে কিন্তু আসলে বাংলাদেশ একটি নতুন যুগে প্রবেশ করেছে। কার্যক্রম আছে সবগুলো কিন্তু সম্পন্ন করা হয়েছে এবং এই কিছুক্ষণের মধ্যেই এটি উদ্বোধন করবেন। এই উপলক্ষে এই পাইপলাইনটির কাজ করেছেন। সাইফুল, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম শহরের বাকলিয়া এক্সপ্রেস রোডে জুটের গুদাম ও একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, প্রথমে জুটের গুদামে আগুন লাগে, এরপর পাশের প্লাস্টিক কারখানা ও কয়েকটি বাসাবাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। গেল রাত 1টার দিকে এই আগুন লাগে। 7 ঘন্টা পর সকাল 8টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। তবে এখনও ভেতরে আগুন রয়েছে। পাশাপাশি চলছে ডাম্পিং এর কাজ। এতে লাখ লাখ টাকার জুট কাপড় সহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। এদিকে আগুন লাগার কারণ খতিয়ে দেখার কথা জানায় ফায়ার সার্ভিস। অন্যদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের মাদাম বিবির হাট এলাকায় একটি স্টিলের মার্কেটে আগুন, প্রায় কোটি টাকার মালামাল পুড়ে গেছে। এখানে ছিল আপনার জুট গোডাউন ছিল, তারপরে হচ্ছে আপনার হচ্ছে কি পলিথিন ফ্যাক্টরি ছিল, দানা ফ্যাক্টরি। কত আগুন লাগছে? সিলেটের ভোলাগঞ্জ পাথর কোয়ারি থেকে পাথর লুটপাটের ঘটনায় মামলা হয়েছে। গেল রাতে সিলেটের কোম্পানিগঞ্জ থানায় মামলা করেন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবিব। মামলায় অজ্ঞাত 1500 থেকে 2000 জনকে আসামি করা হয়েছে। কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজায়ের মাহমুদ আদনান জানান, খনিজ সম্পদ উন্নয়ন ও নিয়ন্ত্রণে আইনে মামলাটি করা হয়েছে, আর আসামিদের ধরতে কঠোর অভিযান চালানোর কথাও জানান তিনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর ভোলাগঞ্জের সাদা পাথর কোয়ারি থেকে অবৈধ ও অননুমোদিতভাবে কোটি কোটি টাকার পাথর লুটপাট করা হয়। সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য দেবতা ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী আজ। দেশের হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে দিনটি পালন করছেন। পুরাণ মতে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অপশক্তি যখন মাথা চাড়া দিয়ে উঠেছিল, তখন তা দমন করে মানব জাতির কল্যাণ ও ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। এ উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও ইসকন সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আছেন সহকর্মী দীপ্ত চন্দ্র পাল। দীপ্ত, জন্মাষ্টমী উপলক্ষে নিশ্চয়ই অনেক উৎসব মুখর পরিবেশ দেখছেন সেখানে। এই উপলক্ষে কি কি আনুষ্ঠানিকতা রয়েছে জানাবেন। যেমনটি বলছিলেন, হিন্দু ধর্মাবলম্বীদের
শুভ জন্মাষ্টমী আজ ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে আবির্ভাব হয়েছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ যে দুষ্টের দমন এবং মন্দের দমনের জন্য এই পৃথিবীতে আবির্ভাব হয়েছিলেন এবং তিনি ন্যায় এবং সত্য প্রতিষ্ঠাতা করেছিলেন। এখন আমরা রয়েছি ঢাকেশ্বরী মন্দিরে, সেখানে কিন্তু গীতাযজ্ঞ চলছে এবং এই গীতাযজ্ঞের পরে বিকেল 3টায় যে ঐতিহাসিক জন্মাষ্টমী উপলক্ষে যে সমাবেশ এবং মিছিলটি হবে সেটি কিন্তু বেলা 3টায় এবং সেই র্যালিটি কিন্তু 3 বাহিনীর প্রধান, বিমান বাহিনী, নৌবাহিনী এবং সেনাবাহিনী, সেই 3 বাহিনীর প্রধান উদ্বোধন করবেন এবং র্যালিটি পলাশীর মোড়, ঢাকেশ্বরী থেকে শুরু করে পলাশীর মোড়, জগন্নাথ হয়ে পুরান ঢাকার যে বাহাদুর শাহ পার্ক রয়েছে সেখানে যে কিন্তু শেষ হবে। তো এখন দেশ ও জাতির মঙ্গলে যে গীতাযজ্ঞ সেটি চলছে এবং এই গীতাযজ্ঞটি পরিচালনা করছেন চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে শঙ্কর মঠ মিশনের যে গুরুরা রয়েছে তারা কিন্তু এই যজ্ঞটি পরিচালনা করছেন এবং সকাল 8টা থেকে এই গীতাযজ্ঞ শুরু হয়েছে। আরও প্রায় 1 ঘন্টার মতো এই গীতাযজ্ঞ চলবে এবং হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করে এই গীতাযজ্ঞের মধ্য দিয়ে আসলে দেশ ও জাতির যে শান্তির প্রতিষ্ঠা হবে এবং যখনই এই দেশে জগতার সৃষ্টি হয়, দুষ্টের আগমন হয়, তখনই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন রূপে দেশে পৃথিবীতে আবির্ভাব হয় এবং এই দুষ্টের দমন করেন এবং ভক্তের পালন করেন। তো এখনও চলছে গীতাযজ্ঞ, এরপরে কিন্তু আগামী মঙ্গলবার আসলে 19 তারিখে আরেকটি কৃষ্ণ জন্মাষ্টমীর উপলক্ষে প্রোগ্রাম রয়েছে। সে বেলা 3টায় একটি আলোচনা সভা রয়েছে, সেখানে গণশিক্ষার যে উপদেষ্টা রয়েছে তিনি এবং ডিএমপি কমিশনার উপস্থিত থাকবেন। তো এই ছিল আমার কাছ থেকে ঢাকেশ্বরী থেকে কৃষ্ণের জন্মাষ্টমীর সবশেষ তথ্য। দীপ্ত, আপনাকে ধন্যবাদ। চিকিৎসক ও ল্যাব সহ নানা সংকটে জর্জরিত নেত্রকোনার খালিয়াঝুরি 50 শয্যা বিশিষ্ট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স। জনবলের অভাবে একমাত্র এক্স-রে ছাড়া হাসপাতালটিতে নেই কোনো পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ। এতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এই উপজেলার লাখো মানুষ। এদিকে দ্রুত সংকট কমে আসবে বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন। নেত্রকোনা প্রতিনিধি গলজন নবী বিপ্লবের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্বার মাহি। নেত্রকোনা সদর থেকে প্রায় 60 কিলোমিটার দূরত্বের এই উপজেলার বাসিন্দাদের চিকিৎসা সেবায় একমাত্র ভরসা খালিয়াজুরি 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। 1999 সালে 31 শয্যা নিয়ে যাত্রা করা হাসপাতালটিতে শয্যা সংখ্যা বাড়লেও চিকিৎসা সেবায় বাড়েনি মান। হাসপাতালের মোট 109টি পদের 50টি শূন্য। বর্তমানে মাত্র 2 জন চিকিৎসক রয়েছেন। এ অবস্থায় অন্তঃসত্ত্বা ও জটিল রোগীদের ছুটতে হচ্ছে জেলা সদরে। আমাদের এইরকম একটা উপজেলাতে যদি একটা ভালো মানের ডাক্তার না থাকে, ভালো মানের ফেসিলিটি না থাকে, তাহলে আমাদের জনগণের যাবে কোথায়? ডাক্তার মনে করেন আমরা তো জানি যারা আছে এরাই মনে হয় চিকিৎসা করতে পারে, আমরা তো আর চিনি না, বুঝেন না, এই চিকিৎসার কোনো কাম হইতেছে না। বারবার অভিযোগ করার পরেও আমরা আমাদের চিকিৎসার জন্য আমাদের হসপিটালের জন্য কোনো ডাক্তার আমরা পাই না। ডাক্তার আসলেও তারা দীর্ঘদিন থাকে না, কয়েকদিন থেকে আবার চলে যায়। এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও আগামী 3-4 মাসের মধ্যে ডাক্তার নিয়োগ সহ অন্যান্য সমস্যার সমাধানের আশ্বাস দেন জেলার সিভিল সার্জন। 7000 ডাক্তার পেলে ইনশাল্লাহ আমরা মনে হয় 3-4 মাস একটু ধৈর্য ধরলে এই ব্যবস্থাটা, এই চিত্রটা অনেক চেঞ্জ হবে। আমরা চেষ্টা করবো আরটু কিভাবে আরটু বাড়ানো যায় সার্ভিস। 2-1টা জিনিস ইসিজি বা আলট্রাসাউন্ড চালু করা যায় কিনা, 1-2টা ডাক্তার পাঠানো গেলে ইনশাল্লাহ আমরা আলট্রাসাউন্ড চালু করতে পারবো। তার এমন আশ্বাসে দ্রুত বাস্তবায়ন চান এলাকাবাসী। আবরার মাহি, RTV। জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়ে শহীদ হন মাদারীপুরের কালকিনি উপজেলার চরপালরদি গ্রামের সিফাত হোসেন। বছর পেরিয়ে গেলেও তার মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারেনি পরিবার। এছাড়া সরকারের পক্ষ থেকে তেমন কোনো সহযোগিতা পাননি বলে অভিযোগ তাদের। সিফাতের যথাযথ শহীদি মর্যাদার পাশাপাশি সিফাত হত্যাকাণ্ডের বিচার ও আর্থিক সহযোগিতা চান স্বজনরা। মাদারীপুরের কালকিনি সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। আমার বাবারে মারিয়ে ফেলাইছে। স্বপ্ন ছিল ইতালি পাড়ি দিয়ে শক্ত হাতে ধরবেন পরিবারের হাল, ফিরিয়ে আনবেন সচ্ছলতা। তবে জুলাই আগস্টের স্বৈরাচার পতনের আন্দোলনে অংশ নিয়ে সে স্বপ্ন পরিণত হয়েছে দুঃস্বপ্নে। বলছি মাদারীপুরের কালকিনি উপজেলার সিফাত হোসেনের কথা। গত বছরের 20 জুলাই রাজধানীর মিরপুর 10 গোলচত্বর এলাকায় পুলিশের গুলিতে শহীদ হন তিনি।
ঘটনার 1 বছর পরেও শোক কাটেনি তার পরিবারের। সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত সাহায্য পাননি বলেও অভিযোগ তাদের। আমার জীবনে আর কি আছে এখন? আমার যে আশা ছিল সেই শেষ হয়ে গেছে। আজকে আমার সন্তানের অনেক আশা ছিল, অনেক স্বপ্ন ছিল, কিছুই পূর্ণ হইল না। কারণ আমাদের সন্তানকে তো আমরা বুঝি যে একটা সন্তানের লাশ কতটা বাড়ি, এটা যাদের গেছে তারাই বুঝে। আমার ভাই আমার নিয়ে অনেক স্বপ্ন থাকতো, আমি বড় হবো, আমার চাকরি করাইবে, আমার ভাই আমার আগাই আনতে চাইবে, কোনো স্বপ্নই তো পূরণ হলো না। যে অ্যাম্বুলেন্সটা নিয়ে আসা হয়েছে, যে ভাড়াটা দিয়ে নিয়ে আসা হয়েছে, ওই টাকা দিয়ে আমার বাইরে পাসপোর্ট করে বাইরে যাওয়ার কথা, ওই টাকাটা জমা নিয়েছিল আব্বুর কাছে, ওই টাকা দিয়ে আমার ভাইকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসছে। 24-এর বৈষম্য বিরোধী আন্দোলনে আহত এবং নিহত পরিবারদের সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। সময় সময় সরকার থেকে যে সকল সহযোগিতা করা হয় আমরা তাদের কাছে পৌঁছে দিই। যেমন জেলা প্রশাসক স্যার আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে তার বাসায় যাওয়ার জন্য একটি রাস্তা যেন করে দেওয়া হয়, সেই বিষয়ে আমরা তাকে ডেকেছিলাম। উনি আমাদেরকে পরে বলেছেন রাস্তার যে মেজারমেন্ট আছে সেটা দিবেন, দিলে আমরা সেখানে রাস্তা করার উদ্যোগ নিব। সিফাতের মতো আত্মত্যাগীদের জন্যই নতুন বাংলাদেশের স্বাদ পায় জাতি। তাদের নিঃস্বার্থ আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। আমরা এই বিচার চাই। আব্দুল হামিদ, RTV। কুষ্টিয়ার ভেড়ামারায় মোটরসাইকেল রেস করার সময় পিকআপের সঙ্গে সংঘর্ষে 2 কিশোর নিহত হয়েছে। শুক্রবার রাতে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান 10টি মোটরসাইকেলে করে কয়েকজন কিশোর লালন শাহ সেতু থেকে ভেড়ামারা অভিমুখে রেস শুরু করে। বেপরোয়া গতিতে আসার সময় কুষ্টিয়া পাবনা মহাসড়কের যাত্রী ছাউনি এলাকায় একটি পিকআপের সঙ্গে সংঘর্ষ হলে 2 কিশোর নিহত হয়। নিহতরা হলো কুষ্টিয়ার দৌলতপুরের নাহিন ও সিয়াম। লালমনিরহাট ও কুড়িগ্রামে কমছে তিস্তার পানি। এতে প্লাবিত এলাকা থেকে পানি নামতে শুরু করলেও দুর্ভোগ কমেনি। মানুষের বেশিরভাগ কাঁচা ঘরবাড়ি এখন বসবাসের অনুপযোগী অবস্থায় আছে। গ্রামের অনেক রাস্তাঘাট, স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়ায় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। খাবার ও গোখাদ্যের তীব্র সংকটে আছে বানভাসীরা। পানি উন্নয়ন বোর্ড জানায় সকাল 6টার দিকে ডালিয়া ব্যারেজ পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 32 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে মানুষ এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। পানি কমে যাওয়ার সঙ্গে দৃশ্যমান হচ্ছে ক্ষতচিহ্ন। ঘরবাড়ি, রাস্তাঘাট সহ এই দুর্যোগে ব্যাপক ক্ষতি হয়েছে স্বাস্থ্য ব্যবস্থারও। কুড়িগ্রামে দুধকুমার নদীর পানি বিপদসীমার 40 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কমছে তিস্তা ও ধরলার পানিও। তবে নিম্নাঞ্চলের রাস্তাঘাট ডুবে আছে। ডুবে যাওয়া রোপা, আমন সহ অন্যান্য ফসল ক্ষতি হওয়ার আশঙ্কা করছে কৃষক। বিটাতে পারছি না, রাস্তাঘাট নেই, সব তলে গেছে। দেখা লোকে দিয়ে পার হচ্ছি, মনে করেন ভ্যান যা আছে সবগুলো উপরে আটকিছে। খুব কষ্ট করে চলাফেরা করছে মানুষ। রোপণ করা হয়েছে এবং এই ক্ষেতগুলি সব বন্যার পানিতে ডুবিয়ে ক্ষেতগুলি প্রায় নষ্ট হওয়ার পথে। লালমনিরহাটের বন্যা পরিস্থিতির সর্বশেষ অবস্থা জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিজানুর রহমান। মিজান, বন্যার পানি তো নামতে শুরু করেছে, তো মানুষের কি স্বাভাবিক জীবন ফিরতে পেরেছে কিনা তারা, এবং এই মুহূর্তে তারা কি অবস্থায় আছে? সার্বিক অবস্থা জানবো আপনার কাছ থেকে। ফারিয়া, এই মুহূর্তে আমি আছি লালমনিরহাট সদর উপজেলার কালমাটি এলাকায় যে বন্যা কবলিত এলাকার আপনি ক্যামেরার চোখেই দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত কিন্তু জলাবদ্ধতার মানুষ এখানকার আবদ্ধ রয়েছে, এবং এখানকার যে রাস্তাঘাট এবং বাড়িঘর সেগুলো কিন্তু পানি একটু কমে যাওয়ার কারণেই কিন্তু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। একদিকে তাদের যেমন স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়ছে, অন্যদিকে তাদের কিন্তু যে রান্না করার চুলা সেগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে কিছুটা তাদের ভোগান্তি হচ্ছে। এছাড়াও কিন্তু এখানকার যে ফসলি ক্ষেত, ধান, পাট সহ আরো অন্যান্য সবজি ক্ষেত সেগুলো কিন্তু ইতিমধ্যেই নষ্ট হয়ে গেছে। এখানকার যে সাধারণ মানুষ আছে তারা কিন্তু তিস্তার যে ভয়াল থাবার এবারের মতো কিন্তু তৃতীয়বারের যে বন্যার কারণে কিন্তু এখানকার মানুষ চরম দুর্ভোগে পড়েছে। তিস্তার এই ভয়াল থাবা থেকে আসলে এখানকার মানুষের এই দুঃখ দুর্দশার কথা যদি বলি, তারা কিন্তু তাদের স্বাভাবিক জীবনযাপনে কিন্তু একটু ব্যাহত ঘটেছে। কারণ হচ্ছে এখানকার মানুষের মৎস্য খামারের মাছ বেরিয়ে গেছে, গোখাদ্য সংকট দেখা দিয়েছে, এখানকার মানুষের রান্না করার যে সেটি সমস্যা দেখা দিয়েছে। সব মিলে কিন্তু এখানকার মানুষের দুঃখ দুর্দশা রয়েছে। এছাড়াও কিন্তু জেলা প্রশাসকের পক্ষ থেকে যে ত্রাণ দেওয়া হয়েছে সেটির কিন্তু অনিয়মের অভিযোগ উঠেছে, বারবার অনিয়মের অভিযোগ উঠছে। এখানকার মানুষ বলতেছেন
তারা বানভাসী মানুষ যারা পেছনে বন্যায় ডুবে আছে তারা কিন্তু ত্রাণগুলো পাচ্ছে না। এছাড়াও কিন্তু তাদের ত্রাণ কার্যক্রম তেমন কিন্তু কোনো দৃশ্যমান ভাবে এখন পর্যন্ত আমাদের চোখে পড়ে নাই। কিছু কিছু মানুষ ত্রাণ পেলেও কিন্তু এখানকার যে বন্যা ভুক্তভোগী যারা রয়েছেন তারা কিন্তু সেভাবে ত্রাণ পাননি বলে আমাদের কাছে জানিয়েছেন। ইতিমধ্যেই আপনি জানেন যে তিস্তার পানি 32 সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু ডালিয়া ব্যারেজ পয়েন্টে প্রবাহিত হচ্ছে। প্রবাহিত হওয়ার কারণে তিস্তার পানি একদম নেমে যাচ্ছে এবং নেমে যাওয়া শুরু হয়েছে, কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণে এখানকার মানুষের নানা ধরনের রোগ দেখা দিয়েছে। চুলকানি সহ ডায়রিয়া, আমাশয়, বিভিন্ন ধরনের রোগ কিন্তু এখানকার মানুষের দেখা দিচ্ছে। তো ফারিহা, এই ছিল আমার কাছ থেকে তিস্তা পাড়ের মানুষের সর্বশেষ। মিজান, আপনাকে ধন্যবাদ। এবার খেলার খবর। টপ অ্যান্ড টি20 সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ নেপালের মুখোমুখি হবে বাংলাদেশের দল। অস্ট্রেলিয়ার ডারউইনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা 3:30টায়। এর আগে আসরের শুরুটা ভালো হয়নি নুরুল হাসান সোহানের দলের। প্রথম ম্যাচেই পাকিস্তান শাহিনসের কাছে 79 রানে বড় ব্যবধানে হারে। ম্যাচটিতে বল হাতে বাজে পারফরম্যান্সের পর ব্যাট হাতেও ব্যর্থ ছিলেন টাইগার যুবারা। ফলে এই ম্যাচতেই সিরিজে ঘুরে দাঁড়াতে চায় সোহানের দল। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।